আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি হিসাব বিজ্ঞান যারা একেবারে নতুন, কোনো হিসাব বিজ্ঞান সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আমরা কিভাবে হিসাব বিজ্ঞান পড়বো, কোথা থেকে শুরু করবো সেটা ধারণা নেই। কিন্তু সামনে পরীক্ষা চলে আসছে, আর মাত্র পরীক্ষার আর মাত্র সময় আছে মাত্র 36 দিন। তো এই ক্ষেত্রে একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এবং আপনারা যেন ভালোভাবে এই হিসাব বিজ্ঞানটা ভালো করে পাস করতে পারেন, অন্ততপক্ষে পাস করতে পারেন, এর জন্য আমি কিছু ক্লাস আপনাদের জন্য এখানে রেডি করছি। তো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এখান থেকে প্রত্যেক বছর বিগত শর্ট সিলেবাস যখন থেকে শুরু হয়েছে তত বছর ততদিন পর্যন্ত 20 মার্কের জন্য নাম্বার থাকে, 20 মার্ক। তাহলে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল থাকে। আজকে যে অধ্যায়টা শুরু করব, এই অধ্যায়টার নাম হচ্ছে, আমরা হিসাব বিজ্ঞানের দুইটা পত্র আছে, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় নাম্বার হচ্ছে 8। অধ্যায় নাম্বার হচ্ছে 8। এই অধ্যায়ের নাম হচ্ছে গিয়া উৎপাদন ব্যয়। অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। এই অধ্যায়টা মূলত, এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল থাকে, দুইটা অঙ্ক থাকে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়টা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, আরেকটা হচ্ছে আপনাদের বেতন ও মজুরি বিবরণী। বেতন ও মজুরি বিবরণী। আসলে বিষয়টা হচ্ছে এই উৎপাদন ব্যয় বিবরণী, এই উৎপাদন ব্যয় অধ্যায়ের উৎপাদন ব্যয় বিবরণী এটা হচ্ছে একটা পার্ট, আর এটা হচ্ছে বেতন ও মজুরি বিবরণী, এটা হচ্ছে আরেকটা পার্ট। তো এই উৎপাদন ব্যয় বিবরণী এখান থেকে সৃজনশীল হচ্ছে একটা, আর হচ্ছে এই যে বেতন ও মজুরি বিবরণী এখান থেকে সৃজনশীল হচ্ছে একটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বেতন ও মজুরি বিবরণী দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব। এখান থেকে আমরা খুব সহজেই 10 মার্ক পেতে পারি, কারণ এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে। তো আমরা আজকে এই উৎপাদন ব্যয় বিবরণীর আমরা শুরু করব হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর একটা পার্ট, সেটা হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। তো আমরা যারা ক্লাসটা দেখতেছি তারা এখন খাতা কলম নিয়ে রেডি হয়ে নেই, কারণ এই বেতন ও মজুরি বিবরণী করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে, যেটাকে অবশ্যই আমি আমার ক্লাসের মধ্যে বলি হচ্ছে, এটার নাম বলে হচ্ছে তাবিজ। এই তাবিজ ছাড়া অঙ্ক করা কখনোই সম্ভব নয়। সেজন্যই আমরা বেতন ও মজুরি বিবরণী আজকে আমরা যেটা করব, এই বেতন ও মজুরি বিবরণী আজকে এখনই তাবিজ দিব, তাবিজ বলতে আমরা এখন সূত্র দিব, সূত্র দিয়ে এখনই একটা অঙ্ক করাই দিব, এবং এমন ভাবে ইনশাল্লাহ করাবো আপনারা বাসায় গিয়ে নিজেরাই অঙ্কটা করতে পারবেন। তাহলে আমরা এখন এই উৎপাদন ব্যয় বিবরণী উৎপাদন ব্যয় অধ্যায়টার নাম হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা পার্ট শুরু করব। পার্টটার নাম হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। বেতন ও মজুরি। এখানে মূলত আসলে এই বেতন ও মজুরি থেকে সৃজনশীল আসলে কি আসে বলতে আমাদের প্রথমে জানতে হবে যে এখানে আসলে আমাদের প্রশ্নটা কি চাইবে, কি প্রশ্ন চাবে। এখানে এখানে মূলত যে প্রশ্নগুলি চাই, 1 নাম্বার আমাদের যে প্রশ্নটা চাইতে পারে সেটা হচ্ছে গিয়া আমাদের চাইতে পারে হচ্ছে মোট উপার্জন, চাইতে পারে হচ্ছে 2 নাম্বার প্রশ্ন চাইতে পারে হচ্ছে মোট বেতন, 3 নাম্বার চাইতে পারে হচ্ছে মোট মজুরি, হ্যাঁ, মোট মোট উপার্জন, মোট বেতন, মোট মজুরি, এই 3টা প্রশ্ন একই। এই যে মোট উপার্জন, মোট বেতন আর হচ্ছে মোট মজুরি, এই 3টা প্রশ্ন একই, তাদের উত্তর হবে এক, উত্তর একই। আচ্ছা, তারপরে প্রশ্ন চাইতে পারে হচ্ছে নিট মজুরি, নিট উপার্জন, নিট মজুরি, নিট উপার্জন, তারপরে চাইতে পারে হচ্ছে আপনার নিট বেতন, তারপর হচ্ছে আপনার চাইতে পারে হচ্ছে
মজুরি বিবরণী, তারপর চাইতে পারে হচ্ছে আপনার বেতন বিবরণী, বেতন বিবরণী। তো এখানে প্রশ্ন দিলাম কয়টা? চারটা। 1 2 3 4 5, এখানে প্রশ্ন দিলাম হচ্ছে 5টা। এই 5টা প্রশ্নের উত্তর একই। এই 5টা প্রশ্নের উত্তর কি একই। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে আসলে আমাদের প্রশ্ন কি চাবে? প্রশ্ন চাবে আমাদের হচ্ছে এটা হচ্ছে এই প্রশ্নটা চাবে হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্নের মধ্যে, মানে ক। আর এই প্রশ্নটা চাবে হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের মধ্যে, মানে হচ্ছে গ। তাহলে আমরা এই দুইটা জিনিস যদি আমরা জানি, তাহলে এই অধ্যায় আমাদের জন্য একেবারেই ক্লিয়ার। তাহলে এখানে এখানে যদি আমরা একটা ব্যাপার দেখি, উত্তর একই হবে। আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়া মোট উপার্জন যে কথা, মোট বেতন একই কথা, মোট মজুরি একই কথা। এখানে আবার নেট মজুরি যে কথা, নেট উপার্জন একই কথা, নেট বেতন একই কথা, মজুরি বিবরণী একই কথা, বেতন বিবরণী একই কথা। এখন আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে গিয়া আমাদের এই যে মোট উপার্জন, মোট বেতন, মোট মজুরি, এটার প্রশ্নটার একই উত্তর। নেট উপার্জন, নেট বেতন, নেট মজুরি, মজুরি বিবরণী, বেতন বিবরণী, এগুলি আসলে আনস করতে গেলে আমাদের কি প্রয়োজন? এগুলি আনস করতে গেলে আমাদের জাস্ট একটা সূত্রই প্রয়োজন, যেটার নাম হচ্ছে তাবিজ। আমি আসলে তাবিজ এটা আমি রূপক করতে বলি, এটা বোঝানোর স্বার্থে বলি আমি এটা তাবিজ, কিন্তু আসলেও এটা তাবিজ না, এটা আসলে একটা সূত্র যে আমাদের অঙ্ক করার একটা কৌশল। তো আমি আমার স্টুডেন্টদের অবশ্যই বলি যে এগুলির তাবিজই বলি। যাই হোক, এখন প্রশ্ন আছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেট মজুরি আর হচ্ছে নেট উপার্জন। তাহলে নেট মজুরি মানে নেট মজুরি যে কথা, নেট উপার্জন একই কথা, মজুরি বিবরণী একই কথা, বেতন বিবরণী একই কথা। এই নেট মজুরি আমাদের করতে গেলে আমাদের জাস্ট দুইটা জিনিস জানলেই হয়। একটা হচ্ছে আমাদের উপার্জন সমূহ, উপার্জন সমূহ, তারপরে আমাদের জানতে হবে হচ্ছে কর্তন সমূহ, কর্তন সমূহ। এই দুইটা জিনিস জানলেই আমাদের এই অধ্যায়টা আমরা অনায়াসে করতে পারবো। তো বিষয় হচ্ছে উপার্জন কি। আসলে বিষয়টা হচ্ছে এই মজুরি ও বেতন, এটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে নেবেন। যেমন ধরেন আপনি কোথাও এক জায়গায় জব পাইছেন, আপনার কোথাও একটা চাকরি হয়েছে, ওইখান থেকে আপনাকে একটা মূল বেতন দেয়। এই মূল বেতনের পাশাপাশি আপনাকে কিছু মানে আপনার এই যে আরো অনেকগুলো ভাতা দেয় আপনাকে, যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, তারপর হচ্ছে আপনার ওভার টাইম, তারপর হচ্ছে বোনাস, হ্যাঁ, ইত্যাদি আপনাকে ভাতা দেয়। এই যে আপনাকে ভাতাগুলি দেয়, এইগুলির নামই হচ্ছে উপার্জন। এগুলির নাম কি? উপার্জন। তারপর হচ্ছে আপনার কর্তন সমূহ। দেখা যায় আমরা চাকরি করতে গেলে আমরা কিছু টাকা আমাদের ভবিষ্যৎ তহবিলে আমরা এই মূল বেতন থেকে আমরা জমা রাখি। আবার দেখা যায় আমরা কোনো একটা স্থানের মধ্যে গেলাম, থাকলাম, ওইখানে বিভিন্ন ধরনের চাঁদা আছে, চাঁদা দিতে হয়। এক কথায় আমরা এই কর্তন নিয়ে অনেক বেশি আলোচনা করা যাবে না। জাস্ট আমরা এইটুকু জানবো যে এই উপার্জন সমূহ এবং এই কর্তন সমূহ, এই দুইটা জিনিস জানলেই আমরা বেতন ও মজুরি আমাদের জন্য একেবারে ক্লিয়ার। তাহলে বিষয় হচ্ছে এই উপার্জন সমূহ কি এবং কর্তন সমূহ কি। আসলে এইখানে আমি যে তথ্যগুলি দিব যে উপার্জন, এর বাইরে কোনো উপার্জন নাই। এখানে যে আমরা কর্তন সমূহ দিব, এর বাইরে কোনো কর্তন নাই। তার মানে আপনাদের মনে রাখতে হবে যে এই উপার্জন সমূহ এবং এই কর্তন সমূহ, এই দুইটা জিনিস যদি আমরা খুব ভালো করে জানি, তাহলে এই অধ্যায়টা আমাদের জন্য একেবারে ক্লিয়ার এবং খুব সহজে আমরা 10 নাম্বার পেয়ে যাব। তাহলে দেরি না করে আমরা শুরু করি। উপার্জন সমূহ, তাহলে আমরা এখানে উপার্জন সমূহ লিখবো। তার মধ্যে প্রথমে আছে হচ্ছে মূল মজুরি। এখানে মূল মজুরিও থাকতে পারে, মূল বেতনও থাকতে পারে। মূল মজুরিও উপার্জন, মূল বেতনও উপার্জন। 2 নাম্বার মহার্ঘ ভাতা। 3 নাম্বার যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা। 4 নাম্বার চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা। 5 নাম্বার যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভার টাইম, ওভার টাইম। 6 নাম্বার যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভার টাইম। 6 নাম্বার হচ্ছে আপনার বোনাস। তারপর হচ্ছে 7 নাম্বার
মূল বেতন, মূল মজুরি, বেতন, মূল মজুরি যে কথা, মূল বেতন একই কথা। মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, বোনাস, আর হচ্ছে 7 নাম্বার হচ্ছে আপনার বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা। আমরা 8 নম্বরে লিখব সকল প্রকার ভাতা। সকল প্রকার ভাতা মানে যেটার সাথে আমরা এই অঙ্কের মধ্যে গিয়ে ভাতা পাইম, এটি হচ্ছে উপার্জন। আমরা যেটার সাথে গিয়ে ভাতা পাইম, এটি হচ্ছে কি উপার্জন। তবে সচরাচর এইগুলি থাকে অঙ্কের মধ্যে, যেমন মূল মজুরি, মূল বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, বোনাস, বাড়ি ভাড়া, সকল প্রকার ভাতা। আমরা এইখানে যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, বোনাস, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ভাতা, সকল প্রকার ভাতা, এই জায়গাগুলি আমরা বুঝছি। অনেকের কাছে কটকা লাগে আসলে মহার্ঘ ভাতাটা কি। মহার্ঘ ভাতা হচ্ছে গিয়া আমরা যখন কোন একটা সরকারি চাকরি করি, সেক্ষেত্রে দেশের মধ্যে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, তখন সরকার আমাদের আমাদের মানে বেতনটা পুষিয়ে নেওয়ার জন্য সরকার আমাদের এখানে কিছু টাকা দেয়, এটারে বলে মহার্ঘ ভাতা। বিস্তারিত আমি আলোচনা করলাম না, এখন চলে যাই কর্তন সমূহ। কর্তন সমূহের মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড যেখানে পাবো এটা হচ্ছে গিয়া কর্তন। 2 নাম্বার হচ্ছে কল্যাণ তহবিল। কল্যাণ তহবিল। 3 নাম্বার হচ্ছে অগ্রিম অগ্রিম খরচ। 4 নাম্বার হচ্ছে আয়কর। তারপর হচ্ছে 5 নাম্বার, আমাদের আরো আছে কর্তন, তবে এই সচরাচর এগুলি থাকে। সকল প্রকার, সকল প্রকার সকল প্রকার তহবিল। সকল প্রকার তহবিল। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? আমরা এখানে এটাই বুঝতে পারতেছি যে এখানে আমরা দিলাম হচ্ছে কর্তন সমূহ। প্রভিডেন্ট ফান্ড যেখানে থাকবে এটা হচ্ছে কর্তন, প্রভিডেন্ট শব্দ থাকলে এটা কর্তন। তারপর হচ্ছে কল্যাণ তহবিল, এটা কর্তন। অগ্রিম খরচ, এটা হচ্ছে কর্তন। আয়কর, কর্তন। সকল প্রকার তহবিল মানে এখানে এখানে কল্যাণ তহবিল আছে, যৌথ বীমা তহবিল থাকতে পারে, তারপর হচ্ছে আপনার ভবিষ্যৎ তহবিল থাকতে পারে, মানে যত প্রকার তহবিল থাকবে ওইটা হচ্ছে কি কর্তন, মানে এর সাথে তহবিল লাগানো থাকবে ওইটা হচ্ছে কর্তন। তারপরে হচ্ছে আপনার আয়কর, অগ্রিম খরচ। অগ্রিম খরচ বলতে এখানে কি থাকতে পারে? অগ্রিম খরচ বলতে এখানে এটাই থাকতে পারে যে আপনার অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, হ্যাঁ, যাই হোক, মানে অগ্রিম শব্দটা থাকলেই আমরা মনে করবো এটা কি কর্তন। তাহলে আমাদের এই যে এখানে আমি একটা, এখানে যে আমি লিখলাম নিট মজুরি নির্ণয়ের জন্য, আমরা এখানে যে তথ্যটি দিলাম, যেটার নাম দিলাম তাবিজ, মানে হচ্ছে আমাদের উপার্জন সমূহ এবং কর্তন সমূহ। উপার্জন সমূহ কয়টা আছে এখানে? উপার্জন সমূহ এখানে আছে 8টা, কর্তন সমূহ এখানে কয়টা আছে? 5টা। এই এই তথ্যগুলি আমাদের জানলে আমরা এই অধ্যায় অনায়াসে অঙ্ক করতে পারবো। তাহলে আমরা যে বিষয়টা আমরা দেখব, এইখানে এই তথ্যটা জানতে গেলে আমি মনে করি একটা স্টুডেন্ট কম হলেও 10 মিনিট, 10 মিনিট অনেকটা বেশি হয়ে যায়, 5 মিনিটে এই তথ্যগুলি জানা যায়। 5 মিনিট। তো আমরা কথা না বাড়িয়ে যারা খাতা নিয়ে বসে রয়েছে তারা অবশ্যই এই তাবিজটা খাতার মধ্যে তুলে ফেলবা। তারপরে আমি এখানে একটা কথা বলছিলাম, এই জিনিসটা একটু মনে রাখবা যে মোট উপার্জন, মোট বেতন, মোট মজুরি, এদের উত্তর একই হবে। তারপর হচ্ছে নেট মজুরি, নেট উপার্জন, নেট বেতন, মজুরি বিবরণী, বেতন বিবরণী, এটার উত্তরও কি একই হবে। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা এখন একটা অঙ্কে চলে যাব। অঙ্কটা হচ্ছে গিয়া, আমরা এই পাশে একটা অঙ্ক তুলে রাখছি, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 আসছিল এই অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে আমরা যদি একটু পড়ি তাহলে একটু দেখি। দেখেন এখানে বলা আছে মূল মজুরি। আসলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আসলে মূল মজুরিটা কি, অবশ্যই আপনি বলতে পারবেন। এখানে তাবিজ আছে মূল মজুরি, তো এখানে লিখছে স্যার, তাহলে মূল মজুরি হচ্ছে উপার্জন। মূল মজুরি কি? উপার্জন। আমি যদি বলি বাড়ি ভাড়া ভাতা কি? বাড়ি ভাড়া ভাতাও কি? উপার্জন। এই যে আমাদের তাবিজের মধ্যে আছে বাড়ি ভাড়া ভাতা উপার্জন। তারপরে আমি যদি বলি যে মহার্ঘ ভাতা কি? এই যে এখানে মহার্ঘ ভাতা আছে, তার মানে মহার্ঘ ভাতাও উপার্জন। তারপরে আমি যদি বলি ওভারটাইম কি? ওভারটাইম এখানে আছে, ওভারটাইম হচ্ছে উপার্জন। যদি বলি চিকিৎসা ভাতা কি? এখানে চিকিৎসা ভাতা আছে, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে চিকিৎসা ভাতা আছে, চিকিৎসা ভাতা হচ্ছে কি উপার্জন। তারপরে আমি যদি বলি যে ভবিষ্যৎ তহবিল, আমি বলছিলাম যে সকল প্রকার তহবিল হচ্ছে আমাদের কর্তন। তাহলে এখানে আছে কি ভবিষ্যৎ তহবিল। তাহলে আমরা এখানে লিখছিলাম যে সকল প্রকার তহবিল, মানে যেটার সাথে তহবিল বলা থাকবে ওইটাই হচ্ছে গিয়া কর্তন, ওইটা হচ্ছে গিয়া কি কর্তন। তাহলে ভবিষ্যৎ তহবিল এটা হচ্ছে একটা কর্তন, কল্যাণ তহবিল এটা হচ্ছে একটা কর্তন, অগ্রিম মজুরি এটাও কি একটা
কর্তন, কারণ আমি এখানে বলছিলাম অগ্রিম খরচ, মজুরিটা হচ্ছে একটা খরচের মধ্যে ধরা হয়। তো এখানে এটার সাথে কি আছে, অগ্রিম আছে, তার মানে এটাও কি একটা কর্তন। আচ্ছা আমরা এখন ব্ল্যাকবোর্ডটা আমরা এখন হোয়াইট বোর্ডটা আমরা এখন সরি ব্ল্যাকবোর্ড না, হোয়াইট বোর্ডটা আমরা এখন মুছে একটা পাশ মুছে আমরা কাজ শুরু করব। আমরা একটু দেখি, এখন আমরা এই প্রশ্নটা একটু পড়তেছি। এখানে মূল মজুরি দেওয়া আছে, বাড়ি ভাড়া ভাতা দেওয়া আছে, মর্গ ভাতা, ওভারটাইম, চিকিৎসা ভাতা, ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, অগ্রিম মজুরি। আমরা এখন একটু নিচের লাইনটা একটু পড়ি। কর্মচারীদের স্বাভাবিক কর্মঘন্টা 200 ঘন্টা এবং ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। এই যে ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ, যদি আমি এটা একটু আলোচনা করি, এই জায়গায় আপনি দেখেন, ধরেন আপনার বাড়িতে একজন লোক রাখছেন, ওনাকে বলছেন যে আপনার কাজ করতে হচ্ছে 8 ঘন্টা, প্রত্যেক ঘন্টার জন্য আপনি পাবেন হচ্ছে 10 টাকা। তাহলে তো ওই যে লোকটা রাখছেন আপনি 8 ঘন্টা কাজ করবে, তার জন্য তারে দিবেন কত টাকা, 10 টাকা। আবার তাকে একটা কথা আপনি বলে রাখছেন যে এই যে সে 10 ঘন্টা কাজ করবে, এই 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার জন্য সে পাবে কত টাকা, 10 টাকা সে পাবে 8 ঘন্টার জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি আবার তাকে একটা শর্ত দিয়েছেন যে 8 ঘন্টার বেশি যতক্ষণ কাজ করবা তার জন্য তুমি পাবা হচ্ছে দ্বিগুণ, তুমি মজুরি দ্বিগুণ পাবা, মানে 10 টাকা না, তাহলে তুমি যদি 8 ঘন্টার বেশি কাজ করো তাহলে পাবা হচ্ছে 20 টাকা, মানে 10 এর দ্বিগুণ হচ্ছে 20। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু দেখি, এইখানে ব্যাপারটা হচ্ছে এখানে কয় ঘন্টা, 8 ঘন্টা। তাহলে আমরা 8 ঘন্টা, তাহলে ধরেন একজন লোক কাজ করলো 8 ঘন্টা, তো তার নিজস্ব কাজ করছেই, অতিরিক্ত কাজ করলো সে 2 ঘন্টা, তাহলে 8 ঘন্টার জন্য সে মজুরি পাবে হচ্ছে 10 টাকা, আর অতিরিক্ত কাজের জন্য সে পাবে হচ্ছে 20 টাকা। সেম কথাটা এখানে বলছে যে কর্মচারীদের স্বাভাবিক কর্মঘন্টা 200 ঘন্টা, কর্মচারীরা স্বাভাবিকভাবে তারা 200 ঘন্টা কাজ করে, স্বাভাবিকভাবে মানে এটা কাজ করতে হবে, যেমন এখানে আপনি 8 ঘন্টা পাইতে দিচ্ছেন যে 8 ঘন্টা কাজ করতে হবে, ঠিক এরকম এখানে এখানে বলা আছে হচ্ছে 200 ঘন্টা, মানে 200 ঘন্টা আপনার কাজ করতে হবে। এবং ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ, মানে ওভারটাইম মজুরিটা হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। আমরা এখানে এখানে আমরা উদাহরণটা যে দিচ্ছি, উদাহরণের মধ্যে আমরা বলে রাখছিলাম যেখানে 10 টাকা করে দিবে, কিন্তু এখানে কোথাও বলে নাই যে কত টাকা করে দিবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এটা একটু মুছে দিচ্ছি। তো আমরা একটু যদি দেখি, এখানে দেখেন ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাকে বলছে সাগর ও নদীর ওভারটাইম মজুরি নির্ণয় করো। এই সাগর এবং নদী এদের ওভারটাইম মজুরি নির্ণয় করতে গেলে আমরা উপরে গিয়ে দেখব যে ওভারটাইম মজুরিটা আসলে কিভাবে দেওয়া আছে। যদি এখানে ঘন্টা দেওয়া থাকে তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করব, আর যদি ঘন্টা না দেওয়া থাকে তাহলে আমরা পার্সেন্ট দিয়ে বের করব। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা আমরা শুরু করি। তো ক নাম্বার প্রশ্নটা যদি আমরা শুরু করি, তাহলে ক নাম্বার প্রশ্ন আমাদের বের করতে হবে হচ্ছে সাগর ও নদীর ওভার টাইম মজুরি। যেহেতু এখানে একটা ঘন্টা দেওয়া আছে মজুরি নির্ণয়, তো আমরা সাগর এবং নদীর ওভার টাইম মজুরি নির্ণয় করতেছি। তাইলে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব, সূত্রটা হচ্ছে গিয়া, আমরা একটা সূত্র, এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। এটা হচ্ছে উপরে হবে হচ্ছে মূল মজুরি, নিচে হবে হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা বা কার্যঘন্টা, কি কথা, তারপরে হচ্ছে ইনটু হচ্ছে টু, ইনটু হচ্ছে ওভার টাইম ঘন্টা, ওভার টাইম ঘন্টা। তাহলে আমরা যদি এই ব্যাপারটা একটু দেখি, আমাদের বের করতে হচ্ছে, প্রথমে বের করতে হচ্ছে নদীর ওভার টাইম মজুরি, তারপরে বের করবো হচ্ছে আমরা সাগরের ওভার টাইম মজুরি। তাহলে নদীর ওভার টাইম মজুরি বের করতে গেলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটার মধ্যে কি লিখছি, মূল মজুরি, তার মানে নদীর, এখানে আমরা গিয়ে দেখবো ডাকের মধ্যে যে মূল মজুরি, আমরা প্রশ্নের মধ্যে গিয়ে দেখবো নদীর মূল মজুরি কত। নদীর মূল মজুরি আছে হচ্ছে আপনার, আমরা এখানে পাইলাম 10,000 টাকা। নদীর স্বাভাবিক কর্মঘন্টা, দুইজনেরই স্বাভাবিক কর্মচারীদের, মানে দুজনেরই বলছে, কর্মচারীদের মানে কি, দুজনেরই স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 200 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে তারা স্বাভাবিকভাবে কয় ঘন্টা কাজ করে, 200 ঘন্টা। এখানে কেন 200 ঘন্টা আনলাম, কারণ আমাদের সূত্র অনুযায়ী আসছে স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 200। তারপরে আমরা এখানে যে টু দিছি, এটা হচ্ছে এই যে ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ, এর জন্য এখানে আমরা 2 দিলাম।
এখন ওভার টাইম কোনটা? এখন আমরা কার এটা করতেছি? অবশ্যই নদীর এটা করতেছি। আমরা নদীর এটা দেখবো যে নদীর ওভার টাইম ঘন্টা কত আছে। তাহলে নদীর সিরিয়ালে চলে আসলাম। ওভার টাইম আছে নদীর ঘন্টা, ওভার টাইম ঘন্টা আছে হচ্ছে 30 ঘন্টা। তারপরে আমরা এখানে এটা এখন করবো হচ্ছে সাগরে। সাগরের মূল মজুরি কত আছে? সাগরের মূল মজুরি আছে হচ্ছে 8,000 টাকা। সাগরের স্বাভাবিক কর্মঘন্টা আমি বলছি দুইজনেরই কর্মঘন্টা হচ্ছে 200। তারপরে আমরা দ্বিগুণ দিছি হচ্ছে 2 দিছি হচ্ছে, কারণ বলছে ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরি দ্বিগুণ ইনটু আমরা দেখবো হচ্ছে ওভার টাইম মজুরি সাগরের ঘন্টা কত আছে। সাগরের ঘন্টা আছে হচ্ছে 20। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে বের হয়ে যাবে যে আহ, নদীর ওভার টাইম মজুরি কত, সাগরের ওভার টাইম মজুরি কত। তো আমরা এখন তাহলে আমরা একটু দেখি এখন নদী, তাহলে 10,000 কে যদি আমরা 200 তে ভাগ দিই যা আসবে, এটাকে 2 দিয়ে গুণ দিব, 30 দিয়ে ইন্টু দিব, তাহলে আসবে হচ্ছে আমাদের, আমি কথা বাড়াইতেছি না, তো 3,000 টাকা আসবে। তো এটা হচ্ছে 8,000 কে যদি আমরা 200 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে গুণ দিই, ভাগ দেওয়ার পরে যে টাকাটা আসবে এটা 2 দিয়ে গুণ দিব, 20 দিয়ে গুণ দিব, আসবে হচ্ছে কত? আসবে হচ্ছে 1,600 টাকা। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা 1 নাম্বার প্রশ্নের আনসার আমাদের হয়ে গেছে। তাহলে 1 নাম্বার আনসার করতে আমাদের কি হয়েছে? নদীর ওভার টাইম মজুরির টাকা হচ্ছে 3,000 টাকা, সাগর হচ্ছে 1,600 টাকা। কিভাবে বের করে এটা আমরা বুঝে গেছি ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নে আমাকে বলছে কর্মচারীদের মোট উপার্জন নির্ণয় করার জন্য। কর্মচারীদের মোট উপার্জন নির্ণয় করার জন্য। তাহলে আমরা দেখব যে আসলে আমরা তো জানি আসলে মোট উপার্জন কি। তাহলে আমরা এখানে একটু সিলেক্ট করে নিই যে উপার্জন সমূহ কি কি। এর মধ্যে আছে মূল মজুরি, এটা একটা উপার্জন, বাড়ি ভাড়া ভাতা উপার্জন, মহার্ঘ ভাতা উপার্জন, ওভার টাইম উপার্জন, চিকিৎসা ভাতা উপার্জন, আর বাকিগুলি হচ্ছে কর্তন। তাহলে এখানে যেহেতু বলছে আমাদের মোট উপার্জন নির্ণয় করার জন্য, তাহলে আমরা শুধু সব উপার্জনগুলি যোগ করে দিব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এখন প্রশ্ন আছে আমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক করি, আমাদের উচিত যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের গড়ের প্রয়োজন। তাহলে এই যে আমরা কর্মচারীদের মোট উপার্জন নির্ণয় করব, এটার জন্য আমাদের গড় কাটতে হবে। গড়টা আসলে কেমন হবে, এটা কয়টা গড় হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে কতজন কর্মচারী আছে। তাহলে এখানে কর্মচারী আছে হচ্ছে 2 জন, নদী এবং সাগর। তাহলে কর্মচারী যদি 2 জন থাকে তাহলে আমরা টাকার গড় লিখবো 3টা। কর্মচারী যদি 4 জন থাকে তাহলে টাকার গড় লিখবো 5টা। কর্মচারী যদি 5 জন থাকে তাহলে টাকার গড় হবে 6টা। তাহলে যেহেতু এখানে কর্মচারী আছে 2 জন, তাহলে আমাদের টাকার গড় হবে হচ্ছে 3টা, আর একটা গড় হবে হচ্ছে বিবরণ। তার মানে আমাদের টোটালি গড় কাটতে হবে 4টা। তাহলে গড়টি কেমন হবে আমরা একটু দেখি। আমরা এখানে কি করলাম, যেহেতু এখানে কর্মচারী 2 জন, তার মানে আমাদের টাকার গড় 3টা, 1 2 3। স্বভাবতই বিবরণের গড়টা একটু বড় রাখতে হয়। তো আমরা ক নাম্বার প্রশ্ন শুরু করতেছি। ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা কি নির্ণয় করতেছি? মোট উপার্জন। আমরা নির্ণয় করতেছি হচ্ছে মোট উপার্জন। তো আমরা এই ঘরটার নাম দিয়ে দিলাম হচ্ছে বিবরণ, এই ঘরটার নাম দিলাম হচ্ছে এই ঘরটার নাম হচ্ছে নদী, মানে নদীর টাকা, এই ঘরটার নাম হচ্ছে সাগর, সাগরের টাকা, আর এখানে হচ্ছে মোট। তো মোট টাকাটা আর কি। তাহলে আমরা যেটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে কি, আমরা উপার্জন, উপার্জন সমূহ, উপার্জন কি সমূহ, আমরা রেড চিহ্ন দিয়া আমরা এখানে উপার্জন সমূহ চিহ্নিত করে রাখছি। তাহলে প্রথমতই উপার্জন সমূহের মধ্যে প্রথমে আছে হচ্ছে মূল মজুরি, আমরা লিখলাম হচ্ছে মূল মজুরি। তারপর হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে আপনার বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা। তারপর হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে ওভার টাইম, ওভার টাইম। 4 নম্বরে আছে হচ্ছে চিকিৎসা ভাতা, চিকিৎসা, চিকিৎসা ভাতা। তারপরে আছে হচ্ছে এই পর্যন্তই। তাহলে মূল মজুরি, বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতা, আমরা মহার্ঘ ভাতাটা লিখি নাই, তো আমরা মহার্ঘ ভাতাটা এখানে লিখে ফেলি, মহার্ঘ ভাতা আমরা একটু নিচে লিখে ফেললাম, মহার্ঘ ভাতা। আমরা লিখলাম মূল মজুরি, বাড়ি ভাড়া ভাতা, ওভার টাইম, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা। মানে অঙ্কটা আর হচ্ছে আমাদের যে আমি যে একটা তাবিজ দিছি আপনাদের বলছিলাম যে সূত্রটি ছাড়া আমরা পারবো না, এই তাবিজটা মিলায় যেগুলি উপার্জন হয় আমরা অঙ্ক থেকে এই উপার্জনগুলি সরাসরি লিখে ফেলবো। এখন হচ্ছে টাকা, মূল মজুরি টাকা দেওয়া আছে, নদীর মূল মজুরি দেওয়া আছে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে হচ্ছে 10,000, আমরা এখানে লিখে ফেললাম 10,000। সাগরের দেওয়া আছে হচ্ছে আপনার মূল মজুরি দেওয়া আছে হচ্ছে 8,000। তাহলে 10 এবং 8 দুইটা যোগ করলে হচ্ছে এখানে হচ্ছে 18,000। এই মোটের করে কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, এখানে বলছে 50%, এখানে বলছে 50%। আচ্ছা, এখন মূলত প্রশ্ন হচ্ছে
আমাদের যে পার্সেন্ট গুলি এই কাজগুলি আসলে আমরা করবো কিভাবে। মনে রাখবেন এই অধ্যায়ের যত অঙ্ক করবেন, এটা কর্তন হোক উপার্জন হোক, যেগুলির পার্সেন্ট বলবে সবটি পার্সেন্ট ধরা হবে মূল মজুরি করে। তার মানে এটাই বুঝাইতেছি যে এই যে 50%, তার মানে এই নদীর যে মূল মজুরি আছে 10,000, এইটার উপরে যদি আমরা 50% করি, করলে পরে যে টাকাটা আসবে এই টাকাটাই হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। তার মানে 10,000 টাকার উপরে যদি আমরা ক্যালকুলেটরে 50% করি, তাহলে 10,000 টাকার 50% আসে হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা লিখলাম এখানে 5,000 টাকা। তাহলে সাগরের মূল মজুরি কত আছে? সাগরের মূল মজুরি আছে হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকার উপরে যদি আমরা 50% করি, তাহলে আসবে হচ্ছে আপনার 4,000 টাকা। দুইটা যোগ করি, তাহলে এই যে দেখেন এদের বাড়ি ভাড়া বের হয়ে গেছে। তাহলে বাড়ি ভাড়া কত আসছে? 5,000, 4,000। তো দুইটা যোগ করলে হচ্ছে আপনার এখানে হচ্ছে 9,000 টাকা। তারপর হচ্ছে ওভার টাইম। হ্যাঁ, আমরা ওভার টাইমের টাকাটা অলরেডি আমরা বের করে ফেলছি। এই যে ক নাম্বার প্রশ্নের মধ্যে আমরা বের করে ফেলছিলাম ওভার টাইমের টাকাটা। আমরা ক নাম্বার প্রশ্নের মধ্যে কি বের করে ফেলছি? যেমন নদীর ওভার টাইমের টাকা হচ্ছে 3,000, তারপরে সাগরের ওভার টাইমের টাকা হচ্ছে 1,600। আমরা যদি দুইটা যোগ করি তাহলে হবে 4,600। তারপরে যাই চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার টাকা অলরেডি দেওয়া আছে 300। তার মানে আমাদের পার্সেন্ট করার কোনো প্রয়োজন নাই। 300 লিখলাম, 300 লিখলাম, 300 যোগ করলে কত হইলো? 600। তারপরে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে হচ্ছে ভবিষ্যৎ তহবিল। তো ভবিষ্যৎ তহবিল তো আমাদের উপার্জন নয়। তো এখানে আমরা একটু দেখি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। কি ভাতা আছে এখানে? মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাটা আমরা যদিও আগে লেখা উচিত ছিল, তো আমি ভুলবশত লিখি নাই, পরে লিখলাম হচ্ছে মহার্ঘ ভাতা। হ্যাঁ, মহার্ঘ ভাতা এখানে বলছে 10%। আমি কিছুক্ষণ আগে বলছি যে আমরা যত পার্সেন্ট ধরবো সব পার্সেন্ট হচ্ছে মূল মজুরি পড়ে। তাহলে মহার্ঘ ভাতা 10%, 10,000 টাকার উপরে 10% ধরি যদি, তাহলে আসবে হচ্ছে 1,000 টাকা। আমরা যদি 8,000 টাকার উপরে 10% ধরি, তাহলে আসবে হচ্ছে 800 টাকা। তাহলে 1,800 যদি যোগ করি, তাহলে হচ্ছে 1,800 টাকা। এই যে আমাদের এই ক নাম্বার আনসার আমাদের শেষ। ক নাম্বার আনসার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া, আমাদের তো বলছিল যে মোট উপার্জন নির্ণয় করার জন্য আমরা মোট উপার্জন নির্ণয় করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে সবটি যোগ করে দেওয়া। তাহলে 10,000 আর 5,000 যোগ করলে হচ্ছে 15,000, 15,000 আর 3,000 যোগ করলে কত হয়? 15,000 আর 3,000 যোগ করলে হচ্ছে 18,000, 18,000 আর 1,000 যোগ করলে কত হয়? 19,000, 19,000 আর 300 যোগ করলে কত হয়? তাহলে এখানে হচ্ছে 19,300। তার মানে নদীর মোট উপার্জন হচ্ছে 19,300। তাহলে আমরা এইটা যদি আমরা একটু দেখি, এটা যদি আমরা একটু দেখি, 4,000 আর 8,000 আর 4,000 এখানে হচ্ছে 12,000, 12,000 আর হচ্ছে এখানে 1,600, তার মানে 13,1600, 13,600, 13,600 আর এখানে হচ্ছে আপনার ধরেন 300, 13,600 আর 300 হচ্ছে 13,600 আর এখানে হচ্ছে আপনার 300, তাহলে হচ্ছে আপনার 13,900, 13,900 আর এখানে হচ্ছে আপনার ধরেন 800। তার মানে এখানে হচ্ছে আপনার 13,000, তাহলে এখানে 14,700। তাহলে এখানে হচ্ছে আপনার 14,700। যদি আপনার একটু ক্যালকুলেটরে করে নেবেন, আমার মুখে মুখে হিসাব করতেছি তো ভুল হইতে পারে। তো তারপর আমরা যে কাজটা করব, এইটাও আমরা টোটালি যোগ করব। যেমন এখানে আছে হচ্ছে 18,000, 18 আমরা এভাবে যোগ করে ফেলি। যেমন এখানে আছে 18,000 আর হচ্ছে এখানে আছে 9,000। 18,000 আর 9,000 যদি হয় তাহলে কত হয়? 18,000 আর হচ্ছে 9,000, তাহলে হচ্ছে আপনার আমরা এটা তো বললাম যেভাবে আমরা যোগ না করে আমরা জাস্ট এই দুটো যোগ করে দিলে এটা হয়ে যাবে, কারণ এটা যোগ করলে যে কথা, এই দুটো যোগ করা একই কথা। তাহলে 19,300 আর 14,700 যদি আমরা যোগ করি, আগে আমরা একটু আলাদা করে নিই। 19,000 আর 14,000 যদি যোগ করি, তাহলে হচ্ছে আপনার 33,000 আর 300 300 300 আর 700 এটা হচ্ছে 1,000, তার মানে 34,000। তাহলে আমাদের এখানে হচ্ছে 34,000 টাকা। তাহলে দেখেন আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার শেষ, আমরা ক নাম্বার প্রশ্নের আনসার শেষ। আসলে আজকে তো ফার্স্ট টাইম করলাম। তো বিষয় হচ্ছে আমি তো অফলাইন ক্লাস করি, অনলাইন ক্লাস যদিও করি না। তো কিছু শিক্ষার্থীর অনুরোধে আমি আজকে ফার্স্ট টাইম শুরু করলাম। জানি না আপনাদের কাছে ক্লাসটা কেমন ভালো লাগছে। তো নেক্সট ক্লাস, এই অধ্যায়ের নেক্সট আরেকটা ক্লাস করব। এই দুইটা ক্লাস করলেই আমরা একেবারে এই মানে বেতন ও মজুরি থেকে আমরা 10 নাম্বার পেয়ে যাব। তো আশা করি এই ক্লাসটা আপনাদের জানি না কতটুকু ভালো লাগছে। তো আপনারা
এই একই নিয়মে আপনারা এই যে মানে আমরা যে এখন যে অঙ্কটা করলাম এই অঙ্কের আরেকটা বোর্ড আছে, আমি এটা আপনাদের বাড়ির কাছে দিয়ে রাখলাম। সেটা হচ্ছে আপনার ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2023। আপনারা এই অঙ্কটা করে নেবেন। আশা করি আপনারা জাস্ট এখন এই দুইটা দুইটা সূত্র মনে রাখবেন। একটা হচ্ছে কি আপনার ওভারটাইম মজুরি যদি ঘন্টা থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করবেন। আর আপনারা মোট উপার্জন এবং মোট কর্তন এই দুইটা জিনিস মনে রাখলেই এই অধ্যায় ক্লিয়ার। আপনারা ঢাকা বোর্ড 2023 দেখবেন, আদার্স 23 সাল এবং 40 সাল, 23 সাল এবং 24 সাল, তারপর হচ্ছে 22 সাল যত বোর্ড আছে এই বোর্ডের অন্তত পক্ষে যে জায়গায় মোট উপার্জন চাইছে, যে জায়গায় মোট বেতন চাইছে, যে জায়গায় মোট মজুরি চাইছে, আপনারা একটু নিজেরা চেষ্টা করে অঙ্কটা করার চেষ্টা করবেন। তো আজকে কথা না বাড়িয়ে আমি ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ। যে ঢাকা বোর্ড 2023 সেটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা আপনারা করে নেবেন। আর যদিও আমি আমার কিছু নতুন স্টুডেন্ট যেহেতু কোর্সের মাঝখানে ঢুকছে তাদের জন্য আমি এই ক্লাসটা করলাম, তো তোমরা যারা আছো এই ক্লাসটা করে নিবা। আর আমি অলরেডি 14 থেকে 15টা ক্লাস ফ্রিতে দিয়ে দিব, এটা ইউটিউবে দিব, ইউটিউবে দিয়ে দিব 14 থেকে 15টা ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আপনারা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন। ভালো কিছু বলতে কি, এখন তো আর ভালো কিছু করার যেহেতু অল্প সময়, এই সময় আপনারা একটা পাস করতে পারবেন এতটুকু আশা রেখে আমি আজকে এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।